স্বাগতম সবাইকে সিনেগারের আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো এসলাইনের পার্ট 3 নিয়ে, যেখানে গল্পটা আরও রহস্যময় হয়ে উঠেছে। চলুন দেরি না করে শুরু করে দেই আজকের বিশ্লেষণ। এর আগে আমরা প্রথম ও দ্বিতীয় পার্ট দেখেছিলাম, আর এখনও যারা গত 2টি পর্ব দেখেননি তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত পর্বে আমরা দেখেছিলাম লিওন ছাদ থেকে পড়ে যায়, আর একটি দিকে হুনেপ তার কাছে যায়। হুনেপ দেখতে পারে লিওনের মাথার উপর লাল দাগটা এখনো মুছে যায়নি। সে বুঝতে পারে লিওন এখনো বেঁচে আছে, তাই সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর লিওনের চাচা খবর শুনে হাসপাতালে আসে। এসে সে হুনেপকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে স্কুলে কি করছিলে? তখন হুনেপ বলে, আমাকে লিওন কল করে বলেছিল সে স্কুলে যাচ্ছে। তখন জুন বলে, এত রাতে স্কুলে হুনেপ কি করছিল? তখন লিওন বলে, আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি হুনেপ আত্মহত্যার চেষ্টা করেনি। যাই হোক, এরপর আমরা দেখি লিওনের স্কুলের প্রিন্সিপাল টিচার্স রুমে এসে চিৎকার করে বলছিল, স্কুলে এই ঘটনা কিভাবে হলো? আপনারা কিভাবে এটা হতে দিলেন? ও নিজের বাড়িতে আত্মহত্যা করতে পারলো না, আমাদের স্কুলেই কেন করতে হলো? একথা শুনে লিওনের ক্লাস টিচার দাঁড়িয়ে প্রিন্সিপালকে বলে, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন, আর আপনার জেনে রাখা ভালো সে এখনো বেঁচে আছে। তখন প্রিন্সিপাল বলে, জ্ঞান দিবেন না, আপনাদেরও সমান দায় আছে। তখন ম্যাম বলে, হ্যাঁ আমাদের সবারই দোষ আছে, কিন্তু আপনি মেয়েটাকে কেন দোষ দিচ্ছেন? তখন এই দুইজনের মাঝে ঝগড়া লেগে যায়। তখন অন্য টিচাররা প্রিন্সিপালকে থামাতে এগিয়ে আসে। এরপর আমরা দেখি লিওনের ক্লাস টিচার গোজিন বলছে, সব দোষ আমার, ও আমার ক্লাসের। তখন পাশের অন্য ম্যাম বলে, না এমনটা বলবেন না, আপনার কোনো দোষ নেই। সেই মুহূর্তে একজন স্যার বলে ওঠে, কোরিয়ান স্যারকে এখনো পাওয়া যাচ্ছে না, আজব ব্যাপার, এমন তো কখনো হয়নি। এরপর একজন টিচার বলে ওঠে, সারাক্ষণ শুধু বুলিং, আত্মহত্যা এসবের খবর, কারো কাছে কি কোনো ভালো খবর আছে? তখন তিনি অন্য এক টিচারকে বলে, কি মিস্টার কিম, আপনার বিয়ের খবর কি? বিয়ের তারিখ ঠিক হয়েছে তো? তখন কিম বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এরপর কিম তার বোনের সাথে দেখা করতে তার বোনের বাসায় যায়। তার বোনের এক বাচ্চা আছে যার নাম উইল। কিম তার জন্য একটা খেলনাও নিয়ে যায়। কিমের বোন তাকে জিজ্ঞেস করে, হঠাৎ করে চাকরি ছেড়ে কানাডা চলে যাচ্ছিস কেন? সে আরো বলে, এই বাসায় তুই প্রথমবার এসেছিস, কেমন বাসাটা? কিম বলে, ভালোই। এরপর কিম বাসায় ডেস্কে একটা ফটো দেখতে পায়, যেখানে তার বোন, বোনের জামাই এবং মেয়ের ছবি ছিল। তখন সে বোনকে বলে, তাহলে এটাই তোর জামাই? আসলে কিম তার বোনের বিয়ের পর এই প্রথমবার তার বাসায় এসেছে। তার বোনের জামাইকে সে আগে কখনো দেখেনি। এরপর কিম বলে, আমি এখানে কিছুদিন থাকবো, তোর কি কোনো সমস্যা হবে? তখন বোন বলে, না সমস্যা হতে যাবে কেন? এরপর আমরা দেখি হুনেপ স্কুলের ছাদে গিয়ে নিচে তাকিয়েছিল। ঠিক তখন একটা মেয়ে এসে বলে, তুমি লিওনের জন্য প্রমাণ খুঁজছো তাই না? তখন হুনেপ বলে, তুমি কে? তখন মেয়েটা বলে, আমি ক্লাস 5-এর লে গিয়ংজিন। এরপর তারা স্কুলের বারান্দায় হাঁটছিল, আর মেয়েটি বলছিল, ধরা যাক এটা খুন, তাহলে খুনটা তার কাছের লোকই করেছে, কিন্তু সে তো একা থাকে। তখন হুন্নেব মেয়েটিকে থামিয়ে বলে, সে এখনো বেঁচে আছে, মরে যায়নি। মেয়েটি অবাক হয়ে বলে, সত্যিই তো, সরি। ঠিক ওই সময় হুনেবের সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। তখন হুনেব খেয়াল করে ছেলেটা লিওনের মতো চশমা পরে আছে। তখন হুনেব ছেলেটার হাত ধরে থামায় এবং তার চোখ থেকে চশমাটা নিয়ে এসে পড়ে। চশমাটা চেক করে আসলেই সেটা লিওনের কিনা। সেই ছেলেটাকে প্রশ্ন করে, তুমি এটা কোথা থেকে পেয়েছো? এতদিন তো তোমায় পড়তে দেখিনি। তখন ছেলেটা বলে, আমি কন্টাক্ট লেন্স পরতাম, কিন্তু এখন চশমা পরি। তখন সে ছেলেটাকে চশমা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা দেখি মিস্টার কিম তার ডেস্কে একটা চশমা খুঁজে পায়। তখন সে তার পাশে থাকা গোজিন ম্যামকে জিজ্ঞেস করে, এটা কার, আপনি কি জানেন? তখন ম্যাম বলে, এটা আপনার ডেস্কে পেয়েছেন, তাহলে তো এটা আপনারই হওয়ার কথা, এটা আপনিই পড়েন, আপনাকে ভালো মানাবে। এটা শুনে কিম চশমাটা তার ডেস্কে রেখে দেয়। কিছুক্ষণ পর কিম চশমাটা চোখে দেয়। চোখে দেওয়া মাত্রই সে তার সামনে থাকা মানুষগুলোর মাথায় লাল লাইন দেখতে পায়। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়। ঠিক তখন জিউন এই টিচার্স রুমে প্রবেশ করে। তখন কিম তার মাথার উপর থাকা অসংখ্য আইসল্যান্ড দেখে সে হতভম্ব হয়ে যায়। তখন কিম সাথে সাথে চশমাটা খুলে ফেলে। এরপর জিউন গোজিনের সাথে দেখা করে। গোজিন বলছিল, সব দোষ আমার, আমি ওকে ভালো করে খেয়াল রাখতে পারিনি, আমি ওর কষ্ট বুঝতে পারিনি। তখন জিউন বলে, আপনি কি ভাবছেন, ও কি আত্মহত্যার চেষ্টা করেছিল? ম্যাম তখন বলে, জি। জিউন বলে, এখনো বলা যাচ্ছে না এটা আত্মহত্যা নাকি খুন। তখন জিউন ম্যামের কাছে ওই টিচারের কথা জিজ্ঞেস করে। তখন ম্যাম বলে, স্যার এখন পর্যন্ত নিখোঁজ আছে। এটা শুনে জিউনের সন্দেহ আরো বেড়ে যায়। এরপর ম্যামকে জিউন একটা ছবি দেখায়, যেটা লিওন ওই দিন ছেলেটার সাথে ফটোশপে গিয়ে তুলেছিল, এবং ম্যামকে বলে, এই ছেলেটা কি স্কুলে এসেছে? এরপর আমরা দেখি ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে আনে। সে ছেলেটাকে জিজ্ঞেস করে, লিওনের সাথে তোমার কি সম্পর্ক? ছেলেটা তখন বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিউন ছবিটা দেখিয়ে বলে, তাহলে দেখা করতে গিয়েছিল কেন? তখন ছেলেটা বলে, ও দেখা করতে বলেছিল। সে আরো বলে, মজার বিষয় কি জানেন, হঠাৎ চুপচাপ মেয়েটা একেবারে বদলে গেছে, কিন্তু আমি আগে জানতাম ও আমাকে পছন্দ করত। জিউন জিজ্ঞেস করে, ওই দিন কি হয়েছিল, অদ্ভুত কিছু কি দেখেছিলে?
তখন ছেলেটা বলে, আমরা কথা বলছিলাম, ছবি তুলছিলাম, তো হঠাৎ সে কোথায় ছুটে গেল, বলেছিল কি যেন হারিয়ে ফেলেছে। এরপর জিউন ফটোশপের সিসিটিভি ফুটেজ দেখছিল। সে হঠাৎ খেয়াল করে একটা মেয়ে লিওনের ব্যাগটা নিয়ে যায়। এরপর মেয়েটা কোথায় যায় সে সিসিটিভি ফুটেজে দেখছিল, কিন্তু সে তাকে খুঁজে পায়নি। হঠাৎ সে অন্ধকারে হারিয়ে যায়। এরপর আমরা দেখি কিম তার ডেস্কে পাওয়া চশমা পরে এবং তার বোনের জামাইয়ের সাথে খেতে বসে। তখন সে দেখে তার বোন জামাইয়ের মাথার উপর বেশ কয়েকটি লাইন। এর মধ্যে একটা লাইন তার বোনের মাথার সাথে যুক্ত ছিল। যাই হোক, কিমের বোন জামাই জিজ্ঞেস করে, তোমার না বিয়ের সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ কি হলো? কিন্তু তার বোন এটা শুনে একটু বিব্রত ফিল করে। কিন্তু কিম বলে, আমাদের যখন বিয়ের কথা চলছিল তখন একদিন আমি অফিস থেকে ফিরে তাকে এবং আমার বন্ধুকে একই বিছানায় দেখতে পাই। তখন বোন জামাই দুঃখ প্রকাশ করে বলে, একদম ঠিক করেছো, ভাগ্য ভালো তুমি তা বিয়ের আগে জানতে পেরেছো। এরপর কিম ও তার বোন জামাই দুজন মিলে লিফট দিয়ে নিচে যাচ্ছিল। ঠিক তখন কিম খেয়াল করে তার বোন জামাইয়ের মাথায় থাকা লাইনগুলোর মধ্যে একটা লাইন 4 তলায় একটা রুমের দিকে যাচ্ছিল। এটা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই 4 তলার কারোর সাথে তার বোন জামাইয়ের সম্পর্ক আছে। এর কিছুক্ষণ পর নিচ থেকে ফেরার সময় তার বোন ভুল করে লিফটের 4 নাম্বার বাটন টিপ দিয়ে দেয়। এতে কিমের সন্দেহ আরো তীব্র হয়ে যায়। এরপর আমরা দেখি জিওনের সিনিয়র লিওনের কেসটা আত্মহত্যার চেষ্টা বলে বন্ধ করে দিতে যাচ্ছে, কিন্তু জিওন বলে এটা খুনও হতে পারে, এজন্য আমাদের আরো ভালো করে তদন্ত করতে হবে। কিন্তু সিনিয়রটা বলে, তুমি শুনোনি ডাক্তার কি বলেছে? তার শরীরে কোনো জবরদস্তির চিহ্ন নেই, আর স্কুলের ফাউন্ডেশনও এটা নিয়ে বিরক্ত, আর উপর মহল থেকে নির্দেশ আছে, তাই আমাদের কেসটা ক্লোজ করতে হবে। কথা বলে সিনিয়র এখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি জিউন তার ডেস্কে ফিরে আসে। এসে দেখে ডেস্কে লিওনের ফোনটা রাখা। তখন সে ফোনটা হাতে নিয়ে ফোনের লক খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না। এরপরে সিনিয়র আমরা দেখি কিম অফিস রুমে এসে গোজিনকে দেখতে পাই। তখন সে গোজিনকে বলে, আচ্ছা আপনি যদি জানতে পারেন আপনার পরিচিত কেউ পরকীয়ায় লিপ্ত, তাহলে আপনি কি করবেন? তখন ম্যাম বলে, আমি হলে তো বিষয়টা সবাইকে জানিয়ে একটা হট্টগোল তৈরি করে দিতাম। এটা বলে ম্যাম একটা মুচকি হাসি দেয়। যাই হোক, এরপর আমরা দেখি কিম ও তার বোন বাজার করে বাসে যাচ্ছিল। তখন তারা রুমের দরজার সামনে একটা পার্সেল দেখতে পায়। তখন বোন বলে, এটা মনে হয় ভুল জায়গায় চলে এসেছে, দিয়ে আমি দিয়ে আসি। আসলে পার্সেলটা ছিল 4 তলার ওই ফ্ল্যাটের যেদিকে কিমের দুলাভাইয়ের ফ্ল্যাটটা যাচ্ছিল। তাই কিম এসলেনের বিষয়টা ভালো করে বোঝার জন্য বুদ্ধি করে সে নিজে পার্সেলটা দিতে যায়। সে পার্সেলটা দরজার সামনে রেখে দূর থেকে নজর রাখে। সে দেখতে পায় একটা সুন্দরী তরুণী ফোনে কথা বলতে বলতে ওই ফ্ল্যাটে ঢোকে। তখন কি মেয়েটার সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করে। সে জানতে পারে এই মেয়েটি বিয়ে হয়ে গেছে, কিন্তু তার হাজবেন্ডের নামের সাথে তার বোন জামাইয়ের কোনো মিল নেই। তখন সে সন্দেহ করে তার বোন জামাই ওই মেয়েটির সাথে পরকীয়া করছে। যাই হোক, এরপরে সিনে আমরা দেখি কিমের মায়ের মৃত্যুবার্ষিকীতে তারা দুজন মিলে প্রার্থনা করে এবং প্রার্থনা শেষে তারা ডিনার করতে বসে। তখন তারা নিজেদের মধ্যে গল্প করছিল। কিম তার বাবা মা মারা যাওয়ার কথা, তার ব্রেকআপের কথা বলছিল, তার বোনের কাছে বলছিল আর কাঁদছিল। ভাইয়ের কান্না দেখে বোনও এর সাথে সাথে কান্না করছিল। এরপরে সিনে দেখানো হয় স্কুলের মধ্যে ওই কোরিয়ান স্যারের পরকীয়ার খবর পুরো কলেজে ছড়িয়ে পড়ে। অফিস রুমে সকল টিচার লিওনের তোলা ছবিটা দেখছিল আর বলছিল স্যার এমনটা কিভাবে করলো। এমনকি শুধু টিচার নয়, স্কুলের সকল স্টুডেন্টরাও এটা নিয়ে চর্চা করছিল। যাই হোক, এরপর আমরা দেখি পুলিশ একটা পার্কিং স্লটে কোরিয়ান স্যারের লাশ খুঁজে পাই, আর লাশের সাথে একটা চিঠিও ছিল। চিঠিতে লেখা ছিল, আমি এই কাজের জন্য খুবই লজ্জিত, আমি আমার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। এই ঘটনা বাইরে জানাজানি হলে আমাকে গ্রাস করবে, তাই আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। এরপর দেখি এখানে ডিটেকটিভ জিউন এসেছে। জিউন তার বন্ধুকে বলে, লাশটি মারা গেছে কতদিন হবে? তখন তার বন্ধু বলে, দেখে মনে হচ্ছে 3 দিন আগে মারা গেছে, মনে হয় পোস্টমর্টম করতে হবে। জুন বলে, গাড়িটা পার্কিং স্লটের মাঝখানে আছে, কিন্তু এতদিন কেউ খেয়াল করেনি, নিশ্চয়ই এর পিছনে কেউ আছে। এরপর আমরা দেখি হুনেব তার নতুন বন্ধু ওই চশমা পরা ছেলেটাকে বলে, আমরা তকবুকি খেতে যাচ্ছি, তুমি কি যাবে? তখন ছেলেটা রাজি হয়ে যায়। তখন মেয়েটা অবাক হয়ে বলে, তুমি তো কখনো আমাদের সাথে যেতে রাজি হওনি, আজ কেন রাজি হলে? তুমি কি আমাকে পছন্দ করো নাকি হুনেবকে পছন্দ করো? হুনেবের কথা শুনতেই ছেলেটা একটা মুচকি হাসি দেয়। তখন আমরা বুঝি ছেলেটা হুনেবকে সত্যি সত্যি পছন্দ করে। এরপর যখন 3 জন একসাথে যাচ্ছিল, তখন রাস্তায় দাঁড়িয়ে জীবন সেটা দেখতে পাই। তারা তার সামনে আসলে হুনেবকে থামিয়ে গাড়িতে উঠতে বলে। এটা শুনে হুনেবের চঞ্চল মেয়ে বন্ধুটি জীবনকে বলে, আমরা কোথায় যাব না যাবো সেটা বলার আপনি কি? আপনি আমাদের কিডন্যাপ করতে চাচ্ছেন? এক্ষুনি পুলিশকে কল করো। তখন জীবন তার কার্ড দেখিয়ে বলে, পুলিশ লাগবে? এই যে পুলিশ। তখন জীবন হুনেবকে গাড়িতে করে নিয়ে যায়। গাড়ির ভিতরে জীবন হুনেবকে বলে, আচ্ছা লিওন এত রাতে স্কুলে কি করছিল? হুনেব কিছু না বলে জীবনকে প্রশ্ন করে, আপনি কি লিওনের চশমাটা দেখেছেন? তখন জীবন চশমা সম্পর্কে বিস্তারিত জানতে চায়। তখন হুনেব বলে, আগের চশমাটা খুঁজে বের করেন, এরপর আমি সবকিছু বলে দেব। এরপরে সিনে দেখি কিম তার দুলাভাইকে ফলো করছে। সে দেখতে পায় তার দুলাভাই আর 4 তলার মেয়েটা একটা রেস্টুরেন্টে দেখা করে। কিম যা সন্দেহ করেছিল তাই, মনে হচ্ছে তারা দুজন পরকীয়া করছে। তখন আমরা দেখি কিমের দুলাভাই একটা রুম বুক করেছে। তখন কিম চালাকি করে রুমের নাম্বারটা জেনে নেয়।
যখন তারা রুমে যায় তখন কিম গিয়ে রুমের কলিং বেল দেয়। কিমের দুলাভাই ভেতর থেকে কে এসেছে তা জানতে চায়। তখন কিম বুদ্ধি করে উত্তর দেয় রুম সার্ভিস। তখন কিমের দুলাভাই দরজা খোলার সাথে সাথে কিম তার কলার ধরে রুমের বাইরে নিয়ে আসে। তখন কিমের দুলাভাই বলে, কি করছো, ছাড়ো আমাকে। কিম বলে, একই প্রশ্ন তো আমিও করতে চাই, আপনি কি করছেন? আপনার এখনই ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা যাও, আমি ক্ষমা চাইছি। তোমার কতটা খারাপ লাগছে আমি তা বুঝতে পারছি। কিন্তু কিম এসব কথা না শুনে কিম রুমের ভেতরে থাকা মেয়েটার কাছে যেতে চায়। কিন্তু তার দুলাভাই তাকে থামিয়ে দিয়ে বলে, এমনটা করো না, আমি এই সম্পর্ক আজকেই ভেঙে দেব, আমাকে আর কিছুটা সময় দাও। এরপর কিম বলে, আজকেই শেষ কর, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একথা বলে সে চলেই যাচ্ছিল। তখন তার দুলাভাই তাকে বলে, এটা তোমার বোনের কাছে বলো না। এরপর আমরা দেখি কিম তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে কানাডার উদ্দেশ্যে চলে যাচ্ছিল। যাওয়ার সময় কিম তার বোনকে জিজ্ঞেস করে, দুলাভাই কল দিয়েছিল? তখন বোন বলে, না, তবে ফ্রি হলে দিবে, নিশ্চয়ই ব্যস্ত আছে। এরপর কিম তার স্কুলের জিনিসপত্র নিতে চলে আসে। তার জিনিসপত্র যখন প্যাক করছিল তখন তার চশমাটা ডেস্কে রেখে দেয়, কিন্তু কিম মনে করে আবার সে পরে ফেলে। ঠিক সেই মুহূর্তে গোজিন কিমকে বলে, কি এই ঝামেলাটা শেষ করতে পেরেছিলেন? তখন কিম বলে, হয়তো পেরেছি, হয়তো বা পারিনি। তখন গোজিন বলে, এখানে এত ঝামেলা, আবার আপনি চলে যাচ্ছেন, শুনে খারাপ লাগলো। এরপর দেখি কিম বসে বসে ফোনে যে মেয়েটির সঙ্গে কিমের দুলাভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখছিল। কিন্তু হঠাৎ সে মেয়েটির একটা পোস্ট দেখে বুঝতে পারে সেই মেয়েটি প্রেগনেন্ট। এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে দৌড়ে তার বোনের বাসার দিকে যায়। কিন্তু কিম পৌঁছে দেখতে পারে অনেকগুলো মানুষ একটা গাড়ির চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে দেখতে পারে তার বোন সব জেনে ফেলেছে। তাই সে দুঃখে কষ্টে ওই মেয়েটির গাড়িতে তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। তখন কিম তার বোনকে গাড়ি থেকে বের করে আনে। বের হয়ে তার বোন কিমকে বলে, তুই কেন এমন করলি? কিন্তু কিম এটার মানে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন কিমের দুলাভাই ওইখানে আসে। ঠিক তখন কিমের দুলাভাইকে হোটেলের মেয়েটা জান বলে ডাক দিয়ে ওঠে। তখন কিমের দুলাভাই ওই মেয়েটার কাছে যায়। কিম এসব দেখে নিজেকে সামলাতে পারছিল না, এক দৌড়ে দুলাভাইকে মারতে যায়। তখন তার বোন কিমকে থামতে বলে এবং মেয়েটাকে নিয়ে কিমের দুলাভাই বাসায় চলে যায়। এরপর আমরা আসল কাহিনী জানতে পারি। এতক্ষণ আমরা যাকে কিমের দুলাভাই ভাবছিলাম সে আসলে তার বোনের স্বামী নয়। ওই লোকটার নাম ও তে সোয়াক। সে ওই মহিলার স্বামী। আসলে আমরা এতক্ষণ ভাবছিলাম তে সোয়াক পরকীয়া করছে, কিন্তু না, আসলে কিমের বোন ওই লোকটার সাথে পরকীয়া করছিল। আমরা দেখেছিলাম ওই লোকটা হোটেলে বলেছিল, আজকে আমি এই সম্পর্ক শেষ করব। আসলে ওই সময় সে কিমের বোনের সাথে সম্পর্ক শেষ করার কথা বলেছে। যাই হোক, এরপর আমরা দেখি জীবন শুয়ে শুয়ে সুসাইড নোটটা দেখছিল। ঠিক তখন তার মাথায় আসে লিওন যদি সুসাইড করার চেষ্টা করে তাহলে লিওনও হয়তো কোনো সুসাইড নোট রেখেছে। জীবন এটা জানতে দৌড়ে তার বাড়িতে যায়। সে লিওনের রুমটা ভালো করে দেখছিল। হঠাৎ তার চোখ একটা ডায়েরির উপর পড়ে। এদিকে আমরা দেখি হুনাফ স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে দেখতে পারে জুন তার অপেক্ষায় বাসার সামনে বসে আছে। জুন হুনাফের কাছে এসে ডায়েরিটা দেখিয়ে বলে, ওর চশমাটা দেখতে কি এরকম? তখন আমরা দেখি ডায়েরির মধ্যে মাথার উপর আঁকা বাঁকা করে লাল লাল দাগ আঁকানো, ঠিক দেখতে এসলেনের মতো। লিওন কি এই চশমাটা পরেছিল? আর এই চশমাটা পরে তোমরা কি দেখতে পাও? হুনাফ জবাব দেয়, এসলাইন। আর এখানে এই পর্ব শেষ হয়। এই ছিল এসলাইন পার্ট 3 এর পুরো ব্যাখ্যা। গল্পটা কেমন লাগলো? তোমার মনে কি সন্দেহ? আসলে কি লিওনকে ফেলে দিল? তোমার মতামত জানাও নিচে কমেন্টে। আর হ্যাঁ, পরবর্তী পার্টে গল্প আরও রহস্যময় আর উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তা যদি মিস না করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দাও, যেন নেক্সট এপিসোড আসলে সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।